সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম দিবসের ভিন্নতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের জনাব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায়। দর্শক, জানিয়ে রাখি, আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রায় একদিন পর নিয়ন্ত্রণে গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন। দীর্ঘ সময়ে আগুন নেভাতে না পারায় সক্ষমতা নিয়ে প্রশ্ন। বড় দুর্যোগ মোকাবেলার সামর্থ্য নিয়ে উদ্বেগ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি। ঠাকুরগাঁয়ে মিছিলে দুপক্ষের সংঘর্ষ। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আইনমন্ত্রী। আগামী সংসদ অধিবেশনেই পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক আইনমন্ত্রীর। সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগ্য এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তার থেকে তুলে নেয় তাকে। পলাতক প্রকৃত আসামি। এবং প্রাথমিক শিক্ষার বইয়ে নানা অসঙ্গতি নিয়ে তোলপাড়। দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা, বলছেন শিক্ষাবিদরা। কোনো ধারণাই নেই বোর্ড চেয়ারম্যানের। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, কাল 5ই জানুয়ারি একটি দিন, 2014 সালের এই দিনে 5ই জানুয়ারিতে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের 3 বছর পূর্তি হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে মানে আপনাদের আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ। আপনারা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে দিনটিকে পালন করবেন, আর বিএনপি দিবসটিকে পালন করবে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। তো দিবসের ভিন্নতা যাই থাকুক না কেন, এই দিবসটিকে আলোচনা করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের প্রধান দুইটি দলের লাভ ক্ষতিকে অনেক বিশ্লেষণ হিসেব নিকেশ করে থাকেন। আমি দুদু ভাই আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করতে চাই, বিএনপির লাভ ক্ষতি নিয়ে যদি আলোচনা শুরু করি। আপনারা বিএনপির পক্ষ থেকে আপনারা বলে থাকেন যে 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে এই নির্বাচনকে আপনারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করতে পেরেছেন। আবার এটা বলা হয় 5 জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে বা প্রশ্নবিদ্ধ বানাতে গিয়ে আপনাদের দলই নানা প্রশ্নের মধ্যে পড়েছে। কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা আছেন টেলিভিশন সামনে, আজকের এই দিনে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এখানে বিষয়টি দিবসের ভিন্নতা না, গণতন্ত্রের ভিন্নতা বলা যেত, বোধহয় আরো যৌক্তিক, আরো ভালো হতো। আবার আপনার আলোচনায় যে জিনিসটা আসলো যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রশ্ন, যেটা সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগ ধারণা যারা আছেন তাদের পক্ষ থেকে এই কথাটা বলা হয়। আমি বলবো যে বিএনপির সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হচ্ছে গত নির্বাচনে অংশগ্রহণের না করার সিদ্ধান্তটা, যে 2014 5 জানুয়ারির নির্বাচন। আসলে বিএনপির লক্ষ্যটা ছিল যে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক, সকলের মিলিত একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, এটা সংবিধানও আছে। সংবিধানের স্পিরিটটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হোক। তো ওই দিক থেকে যদি আমরা দেখি, তো এটা সংবিধানের যে স্পিরিটটা সেটার বাইরে। মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, এটা কিন্তু খুব বড় কোনো চাহিদা না। সেটিকে সরকারি দল, বিরোধী দল, আইনের শাসনের পক্ষে যারা আছে, বিশেষত বিচারালয়, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এটা তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আপনার এই দেশটা প্রতিষ্ঠিত। কোনো না কোনোভাবে সবাই কিছু মানুষ বাদ দিলে এটার সঙ্গে যুক্ত, এবং সেই যুদ্ধটা কিন্তু মানুষের অধিকারের প্রশ্নে। আমরা 2014 হ্যাঁ একটা দল, যেটা আমি এইভাবে নিই যে বিএনপি সেদিন অংশগ্রহণ করে নাই, বা
বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতির দল অংশগ্রহণ করে না, জাসদের আসম আব্দুর রব সাহেবের দল করে নাই। 14 দল বাদে ছোট বড় তালিকাভুক্ত যে নির্বাচন কমিশনে আছে তার বড় অংশ কিন্তু সেদিন নির্বাচনে যায় নাই। কাদের সিদ্দিক সাহেবের ইসলামী বেশ কিছু দল এটা যায় নাই। তো না যাওয়া আর যাওয়াটার মধ্যে ভিন্নতা যেটা আমরা বলি সেটি হচ্ছে ভোটটায় অংশগ্রহণ করা, ভোটটা দেওয়ার, যেটা যারা অংশগ্রহণ করে নাই বা আমরা করি নাই তারা আমরা মনে করছি যে তৎকালীন যে সরকার আছে অর্থাৎ শেখ হাসিনা আজকের প্রাইম মিনিস্টারের নেতৃত্বে নির্বাচনটা ওই রকম অংশগ্রহণমূলক হবে না। অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপি এই জায়গা থেকে যদি আমি ভেবে নিই তাহলেও দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, যেটা আগেই প্রমাণিত হয়েছে, যেটা 1994-95 যে নির্বাচন সেই সময় কেয়ারটেকারের যে ধারণাটা আইনটা তৈরি করা সেটা বেগম খালেদা জিয়ার সরকারটা 90 গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার, সেখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন করতে চাওয়া হয়নি। মানে সেই সময় আওয়ামী লীগ বা তার যে সহযোগী যারা ছিলেন জাতীয় পার্টি বা জামাত বা এলডিপি এদের নেতৃত্বে মাগুরার কনসেপ্টটা তারা সামনে নিয়ে এসছে যে মাগুরা এটা স্বচ্ছ গ্রহণযোগ্য হয়নি, এটা সে তো একটা কেয়ারটেকারের নেতৃত্ব। তো সেই ধারণাটাও যদি আমি বিশ্বাস করি এবং সেখানে কিন্তু সংবিধানের প্রয়োজনীয়তার ভিত্তি করে সেদিন ওই নির্বাচনটা হয় 15ই ফেব্রুয়ারি নির্বাচন 1996 সালের, এবং সেই পার্লামেন্ট একটা মাত্র আইন করে এবং সারা পদত্যাগ করে, পূর্ণবার জুন মাসে আরেকটা নির্বাচন হয়। এবারও প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা পরে আলোচনা করে আমরা একটা ইলেকশন করব সাংবাদিক সম্মেলনে, এবং কয়েকদিন আগেও তিনি বললেন ওই রকম একটি নির্বাচন যেন আমার দেখতে না হয়। তিনি আগামী নির্বাচনে তার দলীয় নেতাকর্মীদেরকে মানে প্রস্তুতি নেওয়ার আহ্বানে কিন্তু এই কথা তিনি বলেছেন। অর্থাৎ ওটা যে স্বাভাবিক এবং সুন্দর নির্বাচন হয়েছে এটা প্রধানমন্ত্রী মনে করেন। আপনারা বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যে এই কথাটা হয়েছে এটাই আপনাদের অর্জন? এটা আমি অর্জন বলবো না। কি বলবেন তো? বলবো যে এটা এক ধরনের লজ্জা আমাদের জাতির জন্য, যে আমরা এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন করার, বিতর্কহীন নির্বাচন করার এবং সকলের অংশগ্রহণ করার মতো একটা নির্বাচন 45 বছরও আমরা সেই যোগ্যতার কাছাকাছি পৌঁছতে পারি নাই। আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় বসে আলোচনা করার, একটা সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে আমরা আসতে পারিনি। পার্শ্ববর্তী দেশ ভারত, না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি বলে যে আলোচনার সুযোগ বা আলোচনার প্রস্তাব আমরা অনেকবারই দিয়েছিলাম, আওয়ামী লীগ আলোচনা করতে চায়, জি বিএনপি করবে না, নির্বাচন আগে এটা আমার কাছে মনে হয় না। এই ধরনের কথা আপনি যেভাবেই বলেন না কেন, তার অঙ্ক আসে আলোচনা হলো, সব অনুষ্ঠানে আমরা যাই একসঙ্গে কথা বলি না, কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে যেটা বলা হয় এটা আজকে আমি যেতে বলি প্রধানমন্ত্রী যে কৌশলটা নিয়েছিলেন, টেলিফোনে আলোচনা করে সংলাপে যে বসার ভূমিকাটা নিয়েছিলেন আমার কাছে কুকুর মৃত্যুর পরে বাড়ির দরজায় যাওয়া, সেগুলো যেগুলি বলা হয় ওইটাকে আমি এই আলোচনায় নিয়ে আসবো না। কোকর বিষয়টি সেটা একেবারেই উনি তার সন্তানকে হারাইছেন, উনি যে অবস্থায় আসছেন, উনি সেখানে গেছেন, উনি সেই সময় তাকে ইনজেকশন দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ঘুমিয়ে রাখা হয়েছে, সেটা প্রাইম মিনিস্টার যেখানে যাবেন সেটা তিনি জানেন, তারপরে গেছেন, সেটাকে পরে আমরা ইস্যু করেছি যে এটা বোধহয় ঠিক হবে না। আমার কাছে মনে হয়েছে যে একজনের বাসায় গেছে, দেখা হয় নাই, এটা রাজনৈতিক কালার দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আগের আলোচনায় উনি আহ্বান করেছিলেন, আমি যেটাকে মনে করি উনি যদি মিন করতেন, উনি কিছু চেতেন, এখনো যদি চান, এটা এক ঘন্টার ভিতরে আলোচনা এখানে মিন করাটা নিয়ে আসি, যে মানে যেটা দুদুভাই বলতে যাচ্ছেন যে মিন করা হয়নি, বলেছেন কিন্তু মিন করা হয়নি। আর সাথে সাথে আমি এটাও জানতে চাই যে 5ই জানুয়ারি নির্বাচন, গতকাল তো 3 বছর হবে, 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নেয়নি 154টি, মানে 300-র মধ্যে 154টি আসনেই মানে নির্বাচন হয়নি। কয়েকটি জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ওয়াকওভারের নির্বাচনে আওয়ামী লীগের অর্জনটা কি? ওনার কাছে যেমন অর্জন জানতে চাইলাম, আপনার কাছে চাইলাম, কি বলবেন আপনি, অর্জনটা কি? প্রথমত অর্জনটা কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, এটা বাদ দিয়ে আমরা সমষ্টিগতভাবে দেশের কি অর্জন সেটা আমরা চিন্তা করব। আমরা রাজনীতি করি কি জন্য? আমরা রাজনীতি করছি তো দেশের উন্নয়নের জন্য,
দেশের প্রথম আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হলো, তারপর ছিল অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তিটা বারে বারে বাধাগ্রস্ত হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। এখন সেই জনগণের যদি অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা ধরি, তাহলে তো আজকে এই সময় যখন বসে আছি তখন এটা সবাই এক বাক্যে স্বীকার করবে, অর্থনৈতিক উন্নতি বাংলাদেশের হচ্ছে এবং এটা দৃশ্যমান উন্নয়নটা দৃশ্যমান। এটা কোনো কেতাবের কথা না, কেউ বাগামরি করছে না। তাহলে একদিক দিয়ে আমরা একটা রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতাটা আমরা রক্ষা করতে পারলাম, অথবা অর্থনৈতিক উন্নয়নটা আমরা করতে পারলাম। দ্বিতীয়ত একটা কথা আসছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাওয়াত করলেন, মিন করলেন কিনা। এখন দেখুন, মিন করার বিষয়টা তো দেখার উচিত ছিল না, এটা রাজনীতি। মিন করছে কি মিন করলো না, দ্যাট ইজ নট দ্য থিং। বিষয় যেটা, সেটা হচ্ছে মানে আপনি বলতে যাচ্ছেন আমি গ্রহণ করে আমি উনি গ্রহণ করে ফেলতেন, উনি গ্রহণ করলেই তো ক্লিয়ার হয়ে যেত যে উনি মিন করছেন কি মিন করছেন না। জনগণকে তো উনি বুঝতেই দিলেন না যে প্রধানমন্ত্রী কি মিন করছেন কি মিন করছেন না। প্রধানমন্ত্রী তো বলছেন যে আপনি আসেন, আপনি আলোচনা করেন। আপনাকে দেখেন, মিন করার কথা যে বলা হচ্ছে, কতগুলো বিষয় ক্লিয়ার করা হয়েছিল। নির্বাচনের সময় পুলিশ প্রশাসনটা খুব সক্রিয় থাকে, সেই জন্য বলা হলো যে হোম মিনিস্ট্রি আপনাদের। বলা হলো যে শিক্ষকরা সেই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই কারণে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আপনারা নিয়ে নেন। এই ধরনের উদার্যতা অথবা এই ধরনের প্রপোজাল যখন দেওয়া হলো, সেগুলাকে গ্রহণ করা হলো না। গ্রহণ এর চেয়ে যদি সমস্ত কিছু দিয়ে দেওয়া হতো তাহলেও কিন্তু গ্রহণ করা হতো না। কারণ বেগম খালেদা জিয়া টেলিফোনে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বললেন যে আমার টেলিফোন ঠিক নেই। তারপর বললেন যে টেলিফোন ঠিক হবে, টেলিফোন ঠিক নাই তো ঠিক হইতে পারে, বড় সমস্যা না কোনো। তারপর বলা হলো আপনি তো অনেক বড় বাসায় আছেন, আমি তো একটা ছোট বাসায় আছি। যেখানে আমরা দেশের কোশ্চেন, একটা সংকট নিয়ে আমরা আলোচনা করছেন দুইজন, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন বর্তমান প্রধানমন্ত্রী, সেখানে একটা বাসা বড় কি ছোট সেটা নিয়ে তো কোনো আলোচনা হতে পারে না। একটা টেলিফোন খারাপ কি টেলিফোন ভালো, ওইটাই কি বিচার্য বিষয়? সেটা বিচার্য বিষয় না। আসলে বিএনপি আসতো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিএনপি সেই সময় আসতো। আর অর্জনটা আপনি অর্থনৈতিক অর্জনের কথা যদি আমি এক এক করে বলে যাই, আমার তো আজকের যে সময়, এই সময়ে তো কাভার করবে না। বিভিন্ন ক্ষেত্রের অর্জন যদি আমরা দেখি, আমি প্রথম বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সামাজিক উন্নয়ন, বিশেষ করে আমাদের রুরাল এরিয়াগুলোর দিকে কেউ কোনো সময় তাকায় নেই। সেই পাকিস্তানের বিডি মেম্বার যারা ছিল, আইয়ুব খান ছিলেন, ওনারা গ্রামের উন্নয়নের বিষয়টা কোনো সময় মাথায় নেন নাই, এবং আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এই চিন্তাটাই আসে নাই। যেমন বিএনপি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে সাইফুর রহমান সাহেব বলেছিলেন, অর্থমন্ত্রী তখন, উনি বলেছিলেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই না, কারণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশ থেকে সাহায্য বন্ধ হয়ে যাবে। তাহলে কি আমরা ভিক্ষুকের জাতি থাকব? বিষয়টা ছিল সেই রকম। এটাও কিন্তু একটা ট্যাকটিক্স হতে পারে, এটাও একটা আলোচনার মধ্যে আসতে পারে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব কি হব না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করেছেন এবং বঙ্গবন্ধুও বলে গিয়েছিলেন যে আমাদের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, এবং আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, খাদ্যে আমরা উদ্বৃত্তও আছি। এই সময়টা এসে দেখুন, যখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম, তখন কিন্তু আমাদেরকে, এটা ছিল বিভিন্ন মানে যারা ধনী দেশ, আমাদের মতো দেশগুলোর উপর যারা মাথাব্বরি করে, তারা কিন্তু যখন দেখে যে আমাদের দেশটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, তখন কিন্তু আমাদের উপর প্রেসার দেওয়ার অনেকগুলো টেকনিক থাকে। প্রেসার থেকে আমরা মুক্ত হতে পেরেছি, এবং মুক্ত হয়ে শুধু এটার কথাই বলছি না, আপনি নানামুখী কর্মকাণ্ড দেখুন। আমাদের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কথা বলছি, সেখানে যে সামাজিক নিরাপত্তা বলয়, এই সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটা মানুষ এবং একটা বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে, আমি হিসাব করে দেখেছি আমেরিকাতে
একজন তারা যে রাষ্ট্র থেকে যে ভাতাটা পায় অথবা যে সুযোগ সুবিধা পায় তার চেয়ে আমাদের অনেক বেশি। বিভিন্ন আমি আসবো আপনার কাছে আবার। সাইদ ভাই, আপনার কাছে আসি যে অর্জন, দুই দলের দুই নেতাই তাদের অর্জন নিয়ে বললেন, তো সাংবাদিক হিসাবে আপনি কিভাবে দেখবেন 5ই জানুয়ারির দিনটিকে দুই দল দুইভাবে দেখে? আজকালকে আগামীকাল আমি বিলাল সাহেবের কথা সূত্র ধরে বলি, আসলে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে তো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে, কিন্তু গণতন্ত্রের উন্নয়ন ঘটেনি। তো এখন একটা তত্ত্ব হাজির করা হচ্ছে, সেটা হলো কম গণতন্ত্র বেশি উন্নয়ন, যেটা মালয়েশিয়া সিঙ্গাপুরে এটা হয়েছে, কিন্তু বাংলাদেশ তো মালয়েশিয়া না সিঙ্গাপুর না, এর দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াইয়ের ঐতিহ্য রয়েছে। আর একটা হচ্ছে উন্নয়নকে যদি সামগ্রিক এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হয় তাহলে গণতন্ত্রতা দরকার, গণতান্ত্রিক ব্যবস্থাটা দরকার, গণতন্ত্রের উন্নয়ন দরকার, শিক্ষার উন্নয়ন দরকার, নৈতিকতার উন্নয়ন দরকার। এই উন্নয়ন ছাড়া কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন টেকসই উন্নয়ন হয় না। এই জায়গাটা ধরে যদি আমরা আলোচনা করি তাহলে গত 5ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এতে তো আর সন্দেহ নেই, কিন্তু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল। আওয়ামী লীগ জিতেছে, কিন্তু তার ভাবমূর্তি, গণতান্ত্রিক ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হয়নি, এবং এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে হ্যাঁ, এখন একটা প্রশ্ন উঠতে পারে যে নির্বাচনে বিএনপি আসলে তো একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, কিন্তু আবার মানে আরেকটা বিভিন্ন লেখা নিবন্ধে এইটাই আবার আমরা আবার সাংবাদিকরা বা আপনারাই লেখেন যে আওয়ামী লীগ 2014 সালের 5ই জানুয়ারির পর 2015 সালের 5ই জানুয়ারি বা 2016 সালের 5ই জানুয়ারি আর 2017 সালের 5ই জানুয়ারি মানে ভাবমূর্তির যে সংকট সেটা কাটিয়ে উঠতে পেরেছে, এরকম বিভিন্ন নিবন্ধে এখন ব্যাপারটা হচ্ছে যে বিএনপি রাজনৈতিকগতভাবে মানে রাজনীতির অঙ্কে সাফল্যের মাধ্যমে, সেটা আমি বলি রাজনীতির অঙ্কে ভুল করেছে। তো এই ভুল করার মধ্য দিয়ে, যেমন রাজনীতি তো একটা সৃজনশীল কাজ, তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে ছিল, কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন গড়তে পারছে না তখন এই নির্বাচনকে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব তার লুফে নেওয়া উচিত ছিল, এবং বিএনপির নেতারা অফ ইয়ারে এটা স্বীকার করেন, 1 ইয়ারে স্বীকার করেন না, এই হলো ব্যাপারটা। এই জায়গাটা কাছে নাম প্রকাশে অনিচ্ছুক বলে স্বীকার করেন না। তাই এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা বড় রকম বিএনপি ভুল হয়ে গেছে। তারপরে হচ্ছে বিএনপি এই ভুল শুধরাতে গিয়ে পরবর্তী 5ই জানুয়ারিতে যে আন্দোলনে গিয়েছে, এই আন্দোলনের নামে সহিংসতা এবং আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির ভাবমূর্তি, তার গণতান্ত্রিক ভাবমূর্তি, এটাও ক্ষুণ্ণ হয়েছে, এবং বিএনপি রাজনৈতিক ট্র্যাকের বাইরে চলে গেছে। এই হচ্ছে একটা বাস্তবতা। এই বাস্তবতার উপর দাঁড়িয়ে মানুষ যখন বিএনপি রাজনীতিগতভাবে প্রতিপক্ষ নাই, তখন এক দলই একতরফাভাবে জাতির সামনে তার উপস্থিতি অনুভূত হয়েছে। বিএনপি খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে, এটা একটা ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সামনে এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনীতিতে একটা ভারসাম্য দরকার, ভারসাম্যবিহীন রাজনীতি তো এইটা গণতন্ত্র এবং মানুষের অধিকার সংরক্ষিত হয় না, এবং যেখানে বিরোধী দল থাকে না সেখানে দুর্নীতি, অপশাসন ইত্যাদি মাথা চাড়া দিয়ে ওঠে, এবং বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা হয়েছে। এবং এখানে বিরোধী দল না থাকার কারণে এখানে আওয়ামী লীগের ভিতরে বিরোধী দল তৈরি হয়েছে, এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে হানাহানি ইত্যাদি তৈরি হয়েছে। আজকে ঠাকুরগাঁয়ে ছাত্রলীগ বনাম ছাত্রলীগ, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এবং এটা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে দলে অনুপ্রবেশকারী, দলের হাইব্রিড, অনেক কিছু, এবং আজকে ওবায়দুল কাদের বলেছেন যে পরকাছা এবং অনুপ্রবেশকারী মুক্ত ছাত্রলীগ চাই। তো এখন তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গা হলো গণতন্ত্রে না থাকার কারণে, গণতন্ত্র আবহ না থাকার কারণে, এখানে রাজনীতি না থাকার কারণে এখানে দেখা যাচ্ছে যে এই ধরনের এলিমেন্ট, এই ধরনের অনুপ্রবেশকারী বলেন, পরগাছা বলেন, জামা শিবির বলেন, আওয়ামী লীগের ভিতর ঢুকে গেছে। অপরদিকে বিএনপি রাজনীতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেটা সামগ্রিক দেশের উন্নয়নের জন্য এটা মঙ্গলজনক নয়। তারপরেও বিভিন্ন কারণে, বাস্তবতায়, জনগণের উদ্ভাবনী ক্ষমতা, সরকারের সাপোর্ট ইত্যাদির মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নটা ঘটছে, এটাকে গোপন অস্বীকার করা যাবে না। কিন্তু এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে এখানে গণতন্ত্রের উন্নয়নটা লাগবে। জি, আমি আসবো আপনার কাছে আবার। দুদু ভাই, আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জুয়েল বলছি টাঙ্গাইল থেকে। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন শামসুজ্জামান দুদু স্যারের কাছে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে 2014 সালের 5ই জানুয়ারিতে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হলো বিদায় ওনারা নির্বাচনে যায় নাই। তো আমাদের নেক্সট ইলেকশন 2019 সালে হবে, তো ওটাও যদি প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হয় তাহলে বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা?
ধন্যবাদ আপনাকে। নদী ভাই, একেবারে সরাসরি প্রশ্ন। হ্যাঁ, না, খুব ভালো প্রশ্ন করেছে জি। জেল টাঙ্গাইল থেকে রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ। তো 19 সাল তো অনেক পরের, এখনো 2 বছর আছে। হ্যাঁ, 2 বছর আছে। নির্বাচন একটা হবে, সেখানে বিএনপি যাবে কিনা, এটা তার প্রশ্ন। তো সাগরে অনেক পানি গড়াবে, পদ্মার অনেক পানি গড়াবে, সময় অনেক এখনো আছে। সে তো তখন কি হবে এই কথাটা এখন না বললেও চলবে। নির্বাচনে বিএনপি নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল। বিএনপি আগাগোড়া যতবার ক্ষমতায় গেছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে, এবং ভবিষ্যতেও নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, এবং নির্বাচনের জন্য এই আন্দোলনগুলো আমরা করছি। আবার এটা তো বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপিকে নিবন্ধন রাখতে হলে যেতেই হবে, এটাও আছে। হ্যাঁ, পরপর দুইটা নির্বাচন সেটা বর্জন করা আইনের যায় না। দিক থেকে যেটা যদি থাকে সেটা তো আছে। বিএনপি নির্বাচনের পরিস্থিতি প্রতিষ্ঠা করে তারা নির্বাচনে যাবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষ যেন ভোট দিতে পারে, যেটা সাইদ ভাই কিন্তু খুব করে সুন্দর করে বলেছেন যে গত নির্বাচনের যে মানে 2015-র পরবর্তী মুহূর্তে যে আন্দোলন, সেখানে আগুনের সন্ত্রাস, ট্র্যাকের বাইরে চলে যাওয়া, মানে বিএনপির বাইরে চলে যাওয়া, আর আমাদের বেলাল ভাইয়ের যে ব্যাখ্যা, দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, সবকিছু দিয়ে দিতে চেয়েছিল আমাদের প্রধানমন্ত্রী, বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী, আরো কিছু কিছু মন্ত্রিত্ব। এবং তিনি বলেছিলেন আমরা একা খাবো না, সবাইকে নিয়ে খাবো। খাবো শব্দটা মনে হয় ব্যবহার করেন। এই কথা সেই সময় পত্রিকায় বলেছিলেন, শুনতে খারাপ লাগবে, এটা আমি নিজে শুনেছি। তো খাদ্যের ব্যাপার নিয়ে আওয়ামী লীগের এক ধরনের সংকীর্ণতা বা একটু নিজের ভিতরে ইয়ে আছে, কারণ আওয়ামী লীগের এক সময়ের খাদ্যের যে দেশের দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মরে যাওয়া, পথে ঘাটে লাশ হয়ে থাকা, এটা আর কখনোই কোনো কালে এটা হয় নাই। এটা আওয়ামী লীগের জামানা হয়েছে। হাজার হাজার, যেটা ইনু সাহেব কদিন আগেও বলেছেন যে 75-এর মধ্যে, 72-75-এর মধ্যে প্রায় 30,000 তার দলের কর্মী নিহত হয়েছে। তো বিএনপির সময় চাল রফতানি করা হয়েছিল। তো সাইফুর রহমান কি পাগল হয়েছে নাকি যে বলবেন যে আমরা স্বয়ং সম্পূর্ণতা চাই না? এগুলো আওয়ামী রূপকথা, অবলীলায় আওয়ামী লীগ এই রূপকথাটা বলে দিবে। কোন সরকার কোন কালে যদি ব্যর্থ হয়, সে স্বয়ং সম্পূর্ণতা আমি উৎপাদনে হতে চাই না, এই কথা কোন পাগল মন্ত্রীও বলবে, এটা আমার কাছে মনে হয়। আর সাইফুর রহমানের মতো একজন প্রতিজ্ঞতা, তার নামে এই কথাটা আমরা চালিয়ে দিলাম। আওয়ামী লীগ যদি সফল হয়, সাইদ ভাই যেটা বললেন যে মানে 2015 সালের 5ই জানুয়ারির পরে যে আন্দোলন, সে যে আগুন সন্ত্রাসের কথা, তো এটা একটা আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা প্রচার, সেটা সাইদ ভাই সাংবাদিক হিসাবে হয়তো তার পত্রিকায় দেখেছেন, মানুষে দেখেছেন। তাহলে বিএনপি ট্র্যাকের বাইরে চলে গেছে, আগুন সন্ত্রাসে বিধ্বস্ত হয়েছে, ব্যর্থ একটা রাজনৈতিক দল। এটাই তো সময় শেখ হাসিনা যাকে তাকে হাতে দিয়ে আলোচনায় বসে ইলেকশনে চলে যাওয়া। বিএনপি তো শেষ, ট্র্যাকের বাইরের একটা রাজনীতি, কোনো আলোচনাতে নাই। আগুন সন্ত্রাস থেকে আমাদের ইনু ভাইয়ের সঙ্গে সাইদ ভাইয়ের কথার যে আগুন সন্ত্রাস, এই কথাটা ইনু ভাই খুব ব্যবহার করেন, সাইদ ভাই আবার আগুন সন্ত্রাস এটা ব্যবহার করলেন। আমি যদি এটা সত্য বলে ধরে নিই, তাহলে তো আওয়ামী লীগের এখনই সময়, ট্র্যাকের বাইরের একটা রাজনীতি দল ইলেকশন দিয়ে দিলাম। কারণ আগাম নির্বাচন কিন্তু বিরোধী দলকে বেকায়দা রেখে অনেক দেশে হয়, কিন্তু আওয়ামী লীগ এটা জানে যে পরিস্থিতিটা কি। ইলেকশনে কোনো কারণে শেখ হাসিনা আগের মতো, অর্থাৎ কেয়ারটেকারের মতো, তিনি রেফারিতে নাই। আওয়ামী লীগ ইলেকশন করবে, বিএনপি কেউ রেফারিতে নাই। তাহলে পরে পরিস্থিতিটা আমার সেন্সে মানুষের অংশগ্রহণমূলক ভোটটা হতে পারত। এই দেশে কখনো দলীয় সরকারের আন্ডারে সুস্থ নির্বাচন হয়েছে এই কথা কেউ বলবে না। সুশাসন বলতে আওয়ামী লীগের সাফল্য যেটা আমি আলোচনা করি, দুর্নীতি কতটা কমাতে পেরেছে। সেন্ট্রাল ব্যাংকে গত 300 বছরের মধ্যে আমি হিসাব করে দিয়েছি, সেন্ট্রাল ব্যাংকে চুরি হয়নি টাকা। যে পরিমাণে টাকা এবার মানে নয়ছয় হয়ে গেছে এখনো পর্যন্ত, আপনার সোনালী ব্যাংকের যে পরিমাণে টাকা গেছে, সব মিলে শেয়ার মার্কেটে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা নিয়ে প্রশ্ন তুলেছে।
উঠেছে গত 8 বছরের মধ্যে। তো সেটা দুর্নীতি আওয়ামী লীগ কমাতে পেরেছে এটা বলা যাবে। সুশাসন, মানুষের বাক, ব্যক্তি, সংবাদপত্র, সংগঠন, সভা সমাবেশ, এই জায়গাটায় আসলে জবাবদিহিতা আমাদের খুব বড় ধরনের একটা শূন্যতা আছে। বিএনপি এটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, তার যদি 40 থাকে ভোটার, আমাদেরও 40 ভাগ আছে। আমি কিন্তু পাবো না। দলীয় লেখক সমিতি পাইছে 7 তারিখে, 7 নভেম্বর উপলক্ষে আমরা পাই নাই। তো আওয়ামী লীগের রাজনীতি বিএনপি করবে, তাহলে বিএনপির নাম রাখার দরকার কি? আওয়ামী লীগ যেটা পছন্দ করে সেই রাজনীতি আমাকে করতে হবে, তাহলে আমি সরার দিয়ে পাবো। হ্যাঁ, 14 দল, এরশাদ সাহেব এরা পাচ্ছে, কিন্তু বিএনপিকে দাঁড়াতে দেবো না। বিএনপির জায়গা চাইছে, কিন্তু আওয়ামী লীগ থেকে বলেছে রাস্তায় নামতে দেব না। যেটা এই কথা আমি বলতাম, তাহলে 14টা কেস হতো আমার বিরুদ্ধে। পুলিশ একেবারে খুব সঙ্গে সঙ্গে কেসগুলো করতো, যে সন্ত্রাস সৃষ্টি করছে। আওয়ামী লীগ স্পষ্ট করে বলেছে কেস তো দূরে থাক, তারা আগে পিছে লোক দিয়ে র্যালি করাচ্ছে, কিন্তু আমাদের তো মিছিল তো দূরে থাক। তো এইটাকে সুশাসন বলা যাবে। আর নিরাপত্তাটা আমার নেত্রী বলেছেন, এই যে আপনারা দেখেছেন যে যেই মরুক, মৃত্যু আমরা চাই না। কিন্তু আওয়ামী লীগ এখন তার সংসদ সদস্যকেও রক্ষা করতে পারছে না। জি, আমি এটা আমার কাছে মনে হয়েছে। সেই জন্য আসবো আপনার কাছে। আবার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে পায়েল বলছিলাম। জি, আমার প্রশ্ন খুব ছোট। প্রশ্ন ছিল যে বিদু স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা যদি আগামীতে নির্বাচনে অংশ না নেন, তাহলে আপনাদের দলকে যে নিবন্ধন আছে সেই নিবন্ধনটা বাতিল করা হবে। আর আওয়ামী লীগের যে শ্রদ্ধা বড় ভাই আছে, ওনার কাছে প্রশ্ন ছিল যে বিএনপি একটা দল রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাবগুলো নিয়ে গেছে, এই প্রস্তাবগুলো কি আদৌ বাস্তবায়ন হবে কিনা? মানে সেক্ষেত্রে তারা বিএনপির লোকজন এই প্রস্তাবগুলো বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং সেই ক্ষেত্রে আগামী নির্বাচনটা কিন্তু বিএনপির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ তো আসলে চাইবে যে বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয়, তারা সবসময় চায়। মানে বড় ধরনের ঝড় যদি নির্বাচনের সামনে যদি আসে, তারা সবকিছু মোকাবিলা করে নির্বাচনে অংশ নেবে কিনা। জি, ধন্যবাদ। দুইজনের কাছে প্রশ্ন রেখেছেন, আপনার প্রশ্নটা সুন্দর প্রশ্ন এসছে। সেটা হচ্ছে যে বিএনপি যে প্রস্তাবগুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে গেলেন, সেখানে এই প্রস্তাবগুলো মানা হবে কিনা। বিএনপি তো একটা রাজনৈতিক দল, এরকম নির্বাচন কমিশন সেটা বিষয়ে তারা প্রস্তাবগুলো দিয়েছে। তো এখন সেটা নির্ভর করবে, আরো বিভিন্ন রাজনৈতিক দল সেখানে যাবে, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হবে, তারপর একটা সিদ্ধান্তে আসতে পারবো, এটা বলতে পারি। আমি যে কথাটা এখানে বলতে চাই, দুদু ভাই একটা কথা বলেছেন, আমি যে কথাটা জনাব আমাদের প্রয়াত সাইফুর রহমান সাহেব সম্পর্কে বলেছি, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলেছেন। দুদু ভাই কি পার্লামেন্টে এর আগের পার্লামেন্টে ছিলেন কোনো সময়? আমি জানি না ঠিক। আমি 2বার ছিলাম। 2বার ছিলেন আপনি পার্লামেন্টে। আপনি জানেন পার্লামেন্টে আপনি যে কথাটা বলবেন, আমরা যে কথা বলবো, দ্যাট ইজ রেকর্ডেড, এবং রেকর্ডেড বলে আমি চ্যালেঞ্জ করলাম যে ওই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রাক্তন প্রসিডিংসে আছে এটা। এখন উনি আরেকটা কথা বলেছেন, এটা নিয়ে কি হবে, এটা হয়। আমি কিন্তু একটু বলে যাওয়ার চেষ্টা করেছি। যদি একটু ইন্টারাপ্ট করি, আমি যদি একটু আসি আপনার কাছে, যে 5ই জানুয়ারির 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি আওয়ামী লীগ এটা নিয়ে আলোচনা করছি। আমার এদিক দিয়ে যদি আমি বলি যে এই যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে এই গত 3 বছরে আমরা যেটা দেখি, সাংবাদিকরা যেটা দেখি, সবাই এখন আওয়ামী লীগ। এটাকে আপনি কিভাবে দেখছেন? যে আপনাদের দলের সাধারণ সম্পাদক বলছে যে হাইব্রিড, তারপরে আমি এই বিষয়টাকে আপনার এই পরগাছা হাইব্রিড বা এই দলে যোগ দেওয়া, এটা তো ঠেকাতে পারছেন না, মানে সমানে যোগ দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও কিছুদিন বলেছেন যে অনুপ্রবেশকারীরা এইভাবে দলে ঢুকে দলে সমস্যা করছে। তো এইটা আপনাদের দলের, মানে আপনারা কিভাবে? এটা আমরা ভালো চোখে দেখি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো বলি আমি কোনো অবস্থাতেই দেখেন না, কিন্তু দেখা যায় যে এটাই বাস্তবতা। বিভিন্ন এলাকার নেতারা নিজেদের দল ভারী করার জন্য
একে এই অপরের সাথে কাজটা পাল্টাপাল্টি করে এই জিনিসটা বেশি করে করছেন। এই ধরনের সমস্যার সম্মুখীন বাংলাদেশ অতীতে বিশেষ অনেকবার করে হয়েছে। উত্তরবঙ্গে, রাজশাহী, রংপুর বৃহত্তর, সেখানে জামাত আপনাদের দলে ঢুকছে ব্যাপকভাবে। এটা জামাত কিন্তু একটা রেজিমেন্টেড অর্গানাইজেশন, এটা মনে রাখতে হবে। এবং এই রেজিমেন্টেড অর্গানাইজেশনটা খুব সূক্ষ্মভাবে তারা কাজটা করে। তারা যখন দেখে জনতার মধ্যে অথবা কোনো নিয়মতান্ত্রিক ভাবে অথবা তারা আন্দোলন অথবা দল করতে পারছে না, তখন তারা অনুপ্রবেশ করে, জামাত অনুপ্রবেশ করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপির সমস্যাও যেটা হয়ে গেছে, বিএনপি একটা মেজর ভুল করে ফেলার কারণে রাজনীতিতে নীতিগতভাবে কৌশলগতভাবে মেজর মিস্টেক, এটাকে বলা একদম ড্রাস্টিক মিস্টেক, এই মিস্টেকটা করে ফেলার কারণে এখন জামাতের মতো অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তারাও আওয়ামী লীগে যোগদান করার জন্য পাগল হয়ে গেছে। আমি আরেকটা কথা বলি, এই গত নির্বাচনের সময় যে নির্বাচনটা বেগম খালেদা জিয়া অস্বীকার করলেন উনি নির্বাচন করবেন না, সেই সময় বিএনপির কত নেতা যোগাযোগ করেছে, হয় আমাকে একটা মন্ত্রিত্ব দিয়ে দেন, হয় আমাকে বিদেশ পাঠিয়ে দেন, হয় আমাকে একটা গ্যারান্টি দেন যে এরেস্ট হবে না, আমি দল ছেড়ে দেব, আমি দল করব না। কারণ সেই সময় সেন্ট্রালের উপর, বিএনপির সেন্ট্রাল কমান্ডের উপর, বিশেষ করে বেগম খালেদা জিয়ার উপর নেতা কর্মীরা এতই বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল তারা দল করবে না। কারণ যে দলটা নির্বাচনমুখী, সেই নির্বাচনমুখী দলটা যখন নির্বাচন করতে পারে না, তখন কিন্তু নেতা কর্মীরা প্রচন্ড আশাহত হয়। সেই আশাহত হওয়ার কারণে কিন্তু বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন অফিসে বসে, অনেক দিন উনি অফিসে থাকলেন, অফিসে বসে যখন জনগণকে ডাক দিচ্ছেন আসে না, কর্মীদেরকে ডাক দিচ্ছেন কর্মী বের হয় না, নেতাদেরকে ডাক দিচ্ছেন নেতারা বের হয় না, কেউ বের হচ্ছে না। সো এইটা হচ্ছে নেতা কর্মীদের মনের বহিঃপ্রকাশ, যে নেতা যখন অনেক বড় ভুল করে ফেলে কর্মীরা তখন আশাহত হয়। এই আশাহত কর্মী দিয়ে একটা দল চলতে পারে না। বিএনপি হচ্ছে এখন একটা আগোছাল দল। এই আগোছাল দলটা এখন কিভাবে ওনারা ঠিক হবেন ওনারাই ভালো বলতে পারবেন। আর অনেক বিশ্লেষকরা, সাইদ ভাইরা বলতে পারবেন যে কিভাবে ওনারা ঠিক হতে পারেন। তবে এইটা উচিত যে বিএনপির অন্তত যারা উপরের সারির নেতা আছেন তাদের অন্তত এটা দেখা উচিত যে একটা রাজনৈতিক দল কিভাবে আবার ঘুরে দাঁড়ায়, ঘুরে অনেক সময় অনেক দল পিছনে চলে যায় আবার সামনে আসে, এটা হয় রাজনীতিতে। কিন্তু সঠিকভাবে যদি একটা বিশ্লেষণ না করে যদি আগায়, তাহলে কিন্তু আবার সেই ভুলের চোরাবালিতেই কিন্তু পড়ে যাবে। সাইদ ভাই, উনি তো আওয়ামী লীগের কথাই, বিএনপির কথাই বললেন, কিন্তু আমরা আসলে ওনার কাছে যেটা প্রশ্ন রেখেছিলাম, আওয়ামী লীগের যে দলে যোগ দেওয়া, দেওয়া, সবাই এখন আওয়ামী লীগ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো আমরা যদি পেছনে তাকাই, সেই 1975 সালের ফেব্রুয়ারি মাসে যখন বাকশাল গঠন হলো, সবাই বাকশাল হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর কাছের মানুষ হওয়ার জন্য। এখন আওয়ামী লীগের যোগদানের হারের যে বিষয়টি, এটা একই রকম ভাবে দেখা যাচ্ছে বলে মনে হয়। আমি একটা কথা বলি, আগে একটা ধারণা ছিল যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, তো এখন পাখি বিশেষজ্ঞ বলছেন যে শালিকের বাসায় ডিম পাড়ে। তা আমাদেরও ধারণা ছিল যে বিএনপির ঘরেই কেবলমাত্র জামাত এবং জঙ্গিরা ঢুকে পড়ে, এখন দেখছি আওয়ামী লীগের ঘরেও ঢুকে পড়ছে। এর কারণটা হলো রাজনীতিতে আদর্শবাদের চর্চাটা হচ্ছে না। এখানে রাজনীতিতে কেবলমাত্র যেনতেন ভাবে ক্ষমতা দখলের এটাই এখন মুখ্য হয়ে উঠেছে, যার কারণে আদর্শবাদের চর্চা না হওয়ার কারণে কেবলমাত্র বাইরের ব্যাপার না, আওয়ামী লীগের ভিতর কিংবা বিএনপির ভিতর যারা আদর্শবাদী, যারা মেধাবী, ত্যাগী, তারা কিন্তু কোন কেন্দ্র যে নির্দেশটা দিচ্ছে, সেই নির্দেশটা তৃণমূল পর্যায়ের যে নেতারা তারা উপেক্ষা করছেন, তারা নিজেরা দল ভারী করছেন নিজেদের মতো করে। কোথাও এটাকে, যেটাকে তত্ত্ব কথা বলা হচ্ছে কিংবা ওবায়দুল কাদের বক্তৃতা যেটা বলছেন, ওটা বক্তৃতাই থেকে যাচ্ছে, ওটা প্র্যাকটিস হচ্ছে না, ওটা অনুসরণ হচ্ছে না। যে কারণে দেখা যাচ্ছে যে দলের ভিতর সেখানে টাকাওয়ালা, সেখানে পেশিওয়ালা, অর্থাৎ বিশেষ করে পেশি এবং টাকার প্রভাবটা দলের ভিতর বাড়ছে। এটা উভয়ের দলের ক্ষেত্রেই মূলধারার দলগুলো এইভাবে আক্রান্ত হচ্ছে। এবং এইটা রাজনীতির জন্য কিন্তু একটা খারাপ সিনড্রোম, যে এখানে ওই হাইব্রিড, পরগাছা, অনুপ্রবেশকারী, জামাত, জঙ্গি তারা রাজনীতিতে ঢুকে পড়ছে এবং বিভিন্ন রকম অপঘটনা ঘটছে। আর একটা হচ্ছে যে এখানে যারা দলের কর্মী, তারাও যেখানে আদর্শের মূল্যায়ন হচ্ছে না, এখানে মেধার মূল্যায়ন হচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে তারাও ডেল্ট হয়ে যাচ্ছে, তারাও বিপদগামী হচ্ছে। যে কারণে রাজনীতি তার আদর্শিক জায়গাটা ত্যাগ করেছে। আপনার 60-এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিংবা
60-এর দশকে কিংবা 80-90 পর্যন্ত আমরা যে ত্যাগের ব্যাপারটা দেখতাম সেটা কিন্তু হচ্ছে না। আগে যেমন বঙ্গবন্ধু 70-এর নির্বাচনে প্রার্থী কাদেরকে ঠিক করেছিলেন, তারা হচ্ছে জেল খাটা, ক্যাটাগরি হচ্ছে জেল খাটা, ত্যাগ স্বীকার করা, সেখানে কে কত টাকা ব্যয় করতে পারে এটা কোনো বিবেচ্য বিষয় ছিল না, কার কত ত্যাগ রয়েছে এটাই কিন্তু বিবেচ্য বিষয় ছিল। কিন্তু আজ আপনি লক্ষ্য করেন যে সব দলেই কাকে প্রার্থী করা হবে, সেখানে হ্যাঁ যে টাকা ব্যয় করতে পারবে, সেখানে দেখা যাচ্ছে যে ত্যাগী নেতারা তারা দলে কোণঠাসা হয়ে পড়ছে এবং তারা তাদেরকে নেতৃত্বে আসতে পারছে না। এই রেওয়াজটা এটা পরিবর্তন করা দরকার, রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন দরকার। এবং যে আবহাওয়ার ভিতর রাজনীতিক চর্চাটা হচ্ছে সেখানে রাজনীতি তার পরিশুদ্ধ হবে না। এই জায়গাটা থেকে আমার মনে হয় এই রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে হবে এবং সেইটা বিএনপির ভিতর আওয়ামী লীগের ভিতর কথাটা যেমন সত্য, বিএনপির ক্ষেত্রেও সেই কথাটা সত্য। এবং সামগ্রিক রাজনীতিতে এখন দেখবেন এই যে নারায়ণগঞ্জে নির্বাচন হয়ে গেল, সেখানে ঠিক আছে মেয়র পদে 2 জন যাদের একটা ক্লিন ইমেজ ছিল দাঁড়িয়েছেন, কিন্তু নিচের দিকে চিহ্নিত সন্ত্রাসী 20-25 জন যারা পত্রিকা আসছে, যাদের বিরুদ্ধে খুনি মানে মানে বিভিন্ন রকম দাগি আসামি, বিভিন্ন রকম মামলা রয়ে গেছে, তারা কিন্তু সেখানে কাউন্সিলর হয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তো রাজনীতি তাহলে পরিবর্তন করছে না, তাহলে স্থানীয় সরকারে যখন এই খুনি দাগিরা কাউন্সিলর হয়। মামলার কথা বলছেন, মামলা তো রাজনৈতিক কারণে হতে পারে না, রাজনীতিক আওয়ামী লীগের সুনির্দিষ্ট না সুনির্দিষ্ট বিএনপির সবার বিরুদ্ধে আওয়ামী লীগের মানে মামলা থাকতে পারে, আবার আওয়ামী লীগের যারা আছে তাদের বিরুদ্ধে বিএনপির আমলে রাজনীতির মামলা একটা, আর সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়ে গেছে। তো এটা তো ওপেন সিক্রেট, এটা তো গোপন নাই। এবং শুধু তাই না, নারায়ণগঞ্জেই নয়, সারা দেশেরই বিভিন্ন মানে স্থানীয় সরকার নির্বাচনে বহু সন্ত্রাসী এবং পেশি শক্তিধররা এসে গেছে, টাকার জোরে তারা ক্ষমতার আসছে এবং এমনকি সেটা টাকার জোরে এখানে পার্লামেন্ট মেম্বারও হওয়া যায় এবং তারও উপরে ওঠা যায়, পেশি শক্তির জোরে অনেক কিছুই করা যায়। এটা হলো একটা বাস্তব সত্য এবং এখান থেকে রাজনীতিকে রক্ষা করতে হবে। এটা একটা মানে সামগ্রিক সম্মিলিত সংগ্রাম হওয়া দরকার বলে আমি মনে করি। যে আরেকজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বেলাল স্যারের কাছে একটু প্রশ্ন করতে চাইছিলাম। জি। তার বিষয়টা হলো এই যে 5 জানুয়ারি যে জনসভার একটা আওয়ামী লীগ একটা জনসভা করবে এবং বিএনপি একটা জনসভা করবে, জাতীয় পার্টি একটা জনসভা করিয়ে ফেলছে ইদানিং। তো এখন যদি বিএনপি জনসভাটা করে তাহলে এখানে দোষের কি? এটা তো গণতন্ত্র দেশ, সবারই তো অধিকার আছে গণতন্ত্র দেশে জনসভা করার, কথা বলার। হয়তো কারোর জনসভা লোক বেশি হবে, কারোর জনসভা লোক কম হবে, এগুলো তো অনেক কিছুই না। এটা একটা ওনাদেরকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একটা জনসভা করতে দিলে সমস্যাটা কোন জায়গায়? যেমন আমরা দেখছি বিভিন্ন মিডিয়া পেপার পত্রিকাতে এবং টেলিভিশন দেখছি, ওনারা জনসভার ডিক্লেয়ার দিবার সাথে সাথে মাহবুল হানিফ সাহেব বলছি কি যে জনসভা করতে দেওয়া হবে না। এখানে জনসভা করতে দিলে তো অসুবিধার কি আছে স্যার? জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন বোঝা গেছে। আপনি মানে এটা দুদু ভাই শুরুর দিকে বলেছেন যে দলিল লেখক সমিতিকে জনসভা করতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু বিএনপিকে দেওয়া হয়নি। এই বিষয়টি আমাদের রাজনীতিতে এখন একেবারে প্রবল হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল নিজেরা জনসভা করে বা অন্যান্যদেরকে দেয়, কিন্তু বিএনপিকে দেয় না। বিএনপিকে প্রধান প্রতিপক্ষ, সেই হিসেবে বিএনপিকে দিচ্ছে না তারা। এটাই মানে বিএনপি মনে হয় বিষয়টা এইরকমটা। বিষয়টা হচ্ছে যে আগেও বিএনপিকে দেওয়া হয়েছে, জনসভা করতে দেওয়া হয়েছে, কিন্তু আগের ইতিহাসগুলো যদি দেখি, কিন্তু জনসভা করতে যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছে সেই সমস্ত তিক্ত অভিজ্ঞতা কিন্তু জনগণ প্রত্যক্ষ করেছে। এখন সেই সমস্ত কিছু সামনে রেখে এই বিষয়গুলো আসবে, তারপরেও জনসভা করতে দেওয়া হবে না আমার কাছে মনে হয় না। এই ধরনের আস্তে আস্তে আমরা একটা সমঝোতার দিকে তো এগিয়ে যাচ্ছি এবং যেতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলেমিশে আমরা রাজনীতিটা করতে চাই। রাজনীতি যখন একটা দল, বৃহৎ দল অনুপস্থিত থাকে সমাজে, তখন একটা অস্থিরতার জন্ম নেয়। আমরা যত কিছুই বলি এটা কিন্তু বাস্তবতা। তো সেই কারণে ধীরে ধীরে বিএনপিকেও বিষয়টা অনুধাবন করতে হবে যে অতীতের মতো যে ধরনের কার্যকলাপ, এই কার্যকলাপগুলো যদি বন্ধ করা যায় তাহলে সুন্দর একটা সুস্থ পরিবেশ এবং জামাতের উপর ভর করাটা, এই জামাতের উপর ভর করাটা ছেড়ে দেওয়া, কারণ তারা সবসময়ই একটা রাজনীতির একটা ধারক বাহক। তো ওদের সঙ্গটা ছাড়লে আমার মনে হয় বিএনপি লাভ। আমাদের খুব কম সময় পাবো। আমি দুদু ভাইয়ের কাছে একটি বিষয় আসতে চাই।
এই সম্প্রতি ছাত্রদলের যে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথি ছিলেন, সেখানে স্লোগান যে একটা ছিল, রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়া তোমার ভয় নাই, দলের চেয়ারপারসন সেই স্লোগানের প্রতিবাদ করেছেন। উনি বলেছেন রাজপথে আপনারা কেউ ছিলেন না। তো এই হচ্ছে মানে আন্দোলন সম্পর্কে চেয়ারপারসনের অবস্থান, যে উনি রাজপথের আন্দোলনে কাউকে পাননি, এটা উনি নিজেই বলছেন। সেখান থেকে বিএনপি কিভাবে বেরিয়ে আসবে? বেগম যে আন্দোলনের মাস্টার, এই দেশের আপসীন নেত্রী, একমাত্র নেত্রী যিনি জনগণ কর্তৃক যেরকম উপাধি পেয়েছেন, আপসীন নেত্রী। আরেকটা প্রশ্ন নিয়ে নিই দুধ ভাই, একটু একটা লাস্ট শেষ প্রশ্ন, আমাদের কয়েক মিনিট আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন দ্রুত। জি আসসালামু আলাইকুম ভাইজান, আমি পুরান ঢাকা থেকে আলমগীর হোসেন বলছিলাম। জি বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, দুদলেই গণতন্ত্রের কথা বলে, এখন গণতন্ত্রটা কি আওয়ামী লীগের আর বিএনপির নাকি জনগণের? এক। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা যে ভোটের অধিকার পাইলাম না, মানে দুই দলই একে অপরের উপর দায় চাপাচ্ছে, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, দায় কেউ নিতে চাচ্ছে না। আমরা যে আমাদের পছন্দের লোককে ভোট দিয়ে সংসদে পাঠাবো, সেইটা থেকে বঞ্চিত হলাম। অপছন্দের লোকগুলো সংসদে গিয়ে, সবাই যে অনভিজ্ঞ আমি সেটা বলছি না, কিন্তু এই আমাদের অপছন্দের লোকগুলো সংসদে গিয়ে তাদের যে কর্মকাণ্ড সেগুলি আমাদের জনগণের পছন্দ হচ্ছে না। এখন এই ব্যাপারে আপনারা তিনজনই বলবেন, অতিথি তিনজনের কাছে আমার প্রশ্ন, এর ব্যাখ্যাটা কি? আমরা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হলাম, এটা ভোটের অধিকার নিয়ে আপনি প্রশ্ন করেছেন। জি দুধু ভাই, আপনি যেটা বলছিলেন বিএনপি চেয়ারপারসন, জি এই পাওনাটা মুক্তিযুদ্ধে অর্জিত ভোট অধিকার, উনি সেটা বলেছেন, এটা আমরাও বলি, এটা হওয়া উচিত। এবং সবকিছু কিন্তু এটাকে ঘিরেই, এটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা বলেছি, আলোচনার মধ্যে থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। হ্যাঁ, মোহামেডান আপনার আবাহনী খেলা হবে, মোহামেডান বা আবাহনী রেফারি দিতে হবে না, সেই জায়গাটা আমরা চাচ্ছি রেফারিটা নিরপেক্ষ হোক, এটা হলো আমাদের দাবি। তাহলে একটি যৌক্তিক একটা পরিস্থিতি আসবে। ওখানে আরেক বোন বলছিলেন, যদি রাষ্ট্রপতির কাছে আপনারা গেলেন, কিন্তু রাষ্ট্রপতি আসলে তো আমাদের কোনো কি বল নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কিন্তু আইনই নাই। রাষ্ট্রপতি এটি গঠন করিবেন, কাদের নিয়ে গঠন করবেন, কিভাবে গঠন, কতবার সার্চ কমিটি এটা তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি যিনি এখন প্রয়াত, তিনি তার মতো করে একটা উদ্যোগ নিয়েছিলেন, নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন। পরবর্তীতে সার্চ কমিটি যারা এসেছেন তাদের ভূমিকা আমরা যেটা পেয়েছি পরবর্তী নির্বাচন, সেটা আমাদের কাছে ভালো মনে হয়নি। এবং তিনি যৌক্তিক একটি নির্বাচন, জাতীয় আপনাদের বড় দুই দলই সেই আইন করেননি, বিএনপিও করেনি, আওয়ামী লীগ। দুই হচ্ছে যে নির্বাচন নিবন্ধন বাতিল হবে কিনা, উনি এই বোনটা বলেছেন। তো নির্বাচন বাতিলের ব্যাখ্যাটা আমি আগেই দিয়েছি, এটা তো আরো পরের ঘটনা। আমরা নির্বাচনে যাব বলেই আন্দোলন করছি, আমাদের আন্দোলনটা কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য, এবং সেই নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন। জি আপনার এটা আমরা বলি। জি আমি এই আপনার এখান থেকে আমি শেষ ইয়েটা সাইদ ভাইকে দিতে চাই, যে 5ই জানুয়ারি নিয়ে তো আমরা কথা বলছি, আমাদের বেগম খালেদা যে প্রশ্নটা, এটা খুব অল্প সময়, আমি এক কথায় শেষ করে দিই। উনি ওনার অনুভূতি থেকে কথাটা প্রত্যাশা করেছেন, যে বাংলাদেশের রাজনীতিতে ছাত্র অনুভূতির মধ্যে তো হতাশাও আছে। না, বাংলাদেশের যে কোনো আন্দোলন ছাত্রদের একটা বিশেষ ভূমিকা সবসময় থেকেছে। সে 52 থেকে মুক্তিযুদ্ধ থেকে 69 গণঅভ্যুত্থান, 90 গণঅভ্যুত্থান, সেটি তিনি প্রত্যাশার কথার থেকে এই জিনিসটা সেটা পাননি উনি, না এটা বলেছেন। তাহলে আমি বলবো যে এক ধরনের মানে আত্মসমালোচনা, এটা তো পজিটিভ। আত্মসমালোচনায় যখন আমরা যাব, সে বড় নেত্রী হোক ছোট নেত্রী হোক, যখন আত্মসমালোচনা যাচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে আসবে, জি পজিটিভ। সাইদ ভাই, আমরা 5ই জানুয়ারি নিয়েই আমরা আলোচনা শুরু করেছিলাম। এইভাবে যদি বলি যে 5ই জানুয়ারির বিষয়টি কি, 5ই জানুয়ারি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি দেখি, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, 5ই জানুয়ারিতে আওয়ামী লীগ বলেছে, আর মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন, আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, সেটা উনি চান না। আবার একই সাথে দেখি বিএনপিও চায় না যে হ্যাঁ তারা নির্বাচনে যেতে চায়। তো 5ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তো এই অর্জনটা তো হয়েছে, এটা তো আমরা বলতে পারি।
আজকের অবস্থায় সেটা বিভিন্ন রকম ভুল থেকে তো মানুষ শিক্ষা গ্রহণ করে জি। এবং 5ই জানুয়ারির প্রশ্নবদ্ধ নির্বাচনের পরে আজকে মানে সবারই আওয়ামী লীগও প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না, বিএনপিও কেউ প্রশ্নবদ্ধ নির্বাচন চাইছে না, তাই সবাই একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন সবাই চাইছে। তো সেই নির্বাচনটা হওয়ার জন্য কি দরকার, এবং সেটা হচ্ছে যে এখানে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন শক্তিশালী করা দরকার। তো এই শক্তিশালী ইলেকশন কমিশনের ব্যাপারে এখানে রাষ্ট্রপতি একটা উদ্যোগ গ্রহণ করেছেন, যদিও এটা সংবিধানে নেই, তারপরেও সেই উদ্যোগটা প্রশংসনীয় উদ্যোগ, যে সংগঠনের সঙ্গে তো এটা সাংঘর্ষিক নয়, সংগতিপূর্ণই বলা যায়। কিন্তু এখানে একটা জরুরি ব্যাপার, সেটা হচ্ছে 118 যেটা রয়েছে অনুচ্ছেদে, সংবিধানের 118 অনুচ্ছেদে যেটা রয়েছে, একটা আইন করা দরকার। তা আমরা আজকে এই বিষয়ে মাননীয় আইনমন্ত্রী কথা বলেছেন, রাষ্ট্রপতি যখনই বলবেন তখনই আমরা সেই কাজ করব। না, কেবল রাষ্ট্রপতির বলার বিষয় না, মাননীয় আইনমন্ত্রী এবং সরকারও দাবি করতে পারে, যেহেতু এটা সংবিধানে রয়েছে, অর্থাৎ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, অর্থাৎ আইনের বিধান সাপেক্ষেই এখানে মানে হবে, ইসি গঠিত হবে। অতএব সেই আইনের বিধানটা করাটা খুবই জরুরি বলে মনে করি। এবং 22শে জানুয়ারি সংসদ বসছে এবং এই সংসদেই এই ধরনের উদ্যোগটা হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, বিএনপি কে ছাড়া আইন করলে সেটা নিয়েও তো প্রশ্ন আসতে পারে। বিএনপি কে ছাড়া তো অনেক আইনই হচ্ছে, বিএনপির সঙ্গে তো আলোচনা হতে পারে, এই সে প্রকাশ্যে নেপথ্যে আলোচনা তো হতেই পারে, এবং এতে কোনো আপত্তি নেই। সব আলোচনাই যে প্রকাশ্য হতে হবে এমন তো নয়, নেপথ্যে আলোচনা হতে পারে। এবং আইন আর একটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি যে আইন করেছে, সে আইন তো আওয়ামী লীগ মেনেও নিয়েছে। অতএব আজ বিএনপিকে সংসদে থাকতেই হবে এমনটা ব্যাপার নাই। রাষ্ট্রপতির এখানে যেটা চলছে এখন, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আমি একটা লাইন শুধু এসে যোগ করতে চাই, যে আজ যেটা হচ্ছে যে গণতন্ত্রের স্বার্থেই, সামগ্রিক স্বার্থেই কাউকে ঘরে রেখে বিএনপির বিরুদ্ধে যে সন্ত্রাস কিংবা সে আগুন সন্ত্রাসের অভিযোগ থাকলে স্পেসিফিক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, কিন্তু একটা দল বিএনপি তাকে ঘরে রেখে এককভাবে মাঠে থাকার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চাটা হবে না। অতএব সরকার এবং বিরোধী দল উভয়কে মাঠে থাকার সুযোগ থাকতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।